ধারাবাহিকে শুরুতে দেখা যাচ্ছে পিনাকি তো সবার সামনে বলছে আগামী 3 মাসের মধ্যে যদি মৌলি বিয়ে করতে না রাজি হয় তাহলে আমার সব সম্পত্তি বাণী আর অনিরুদ্ধর নামে করে দেব। কথা শুনে তো মৌলি পুরো অবাক। নয়নতারা তো তখন মনে মনে ভাবে, আরে বারে, এ তো মেঘনা চাইতেই জল। ঈশানী পিনাকির মেয়েটা বিদায় হলে আমার নাতনিটা সব ভোগ করবে। এদিকে তখন মৌলি ভাবে বাণীর সব সম্পত্তি পাওয়ার পর দেখতে পায় যে মৌলিকে বাণী চাকরানির মতো খাটাচ্ছে আর মৌলি বাণী আর তানিয়ার সেবা করছে আর তার সঙ্গে বাড়ির সবার সেবা করছে। তখন তো এবার মৌলি সবার সামনে চিৎকার করে ওঠে না বলে। তখন তো বাড়ির সবাই এবার মৌলির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। মৌলি তখন বলে না না কিছু না, নাথিং। বাণী তো এবার পিনাকিকে বলে না না ছোট বাবা, এরকমভাবে আমরা সম্পত্তি নিতে পারি না। পিনাকি তো তখন বাণীকে জানায় এটা আমার সিদ্ধান্ত, প্রস্তাব নয়। বাণী তো তখন পিনাকিকে জানায় কিছু মনে করবেন না, মৌলির জীবনে বিয়ে করাটা ঠিক, কিন্তু এর সঙ্গে এই সম্পত্তি যোগ করাটা এটা কি ঠিক? ঈশানীও তো এবার পিনাকিকে বলে আমিও তো একই কথা বলছি, একটা মেয়ের বিয়ে দেওয়ার জন্য এত বড় উইল করার কি ছিল? নয়নতারা এবার ঈশানীকে বলে কেন ঈশানী, মনে নেই তোমার শ্বশুরমশাই তো মৌলিকে টাইট দেওয়ার জন্য একটা প্ল্যান বের করেছিল। ঈশানী তো তখন এবার নয়নতারাকে বলে তার ফল তো ভালো হয়নি ছোট মা। নয়নতারা তখন বলে হ্যাঁ, তার থেকে ও যেটা শিক্ষা পেয়েছে মনে হয় না একই ভুল বারবার করবে ও। কি মৌলি ঠিক তো? মৌলি তো তখন মনে মনে ভাবতে থাকে বুঝেছি, সবটা বুঝেছি, এই সবটা অনিরুদ্ধ আর বাণী করেছে আর এখন ইনোসেন্ট সাজার চেষ্টা করছে, শুধু সাধু সাজার অভিনয়। তার ওপর গ্র্যান্ড মামিও ওদের দলে। ভাবছো ভয় পেয়ে যাব? মৌলি রয় এত সহজে হার মানবে না। এবার তোমরা সত্যি দেখতে পাবে আমি কি করতে পারি। এদিকে তো দেখা যাচ্ছে পিনাকি তো এই উইলে সাইন করে দিয়েছে আর উকিলকে দিয়ে দিয়েছে। উকিল তো ফাইলগুলো নিয়ে ওখান থেকে চলে যায়। পিনাকি তখন মৌলিকে বলে এখনো সময় আছে মৌলি, এই মাসের মধ্যে আমি যে পাত্রকে ঠিক করব তোমাকে বিয়ে করতে হবে। বাণীও তো তখন মৌলিকে বলতে থাকে মৌলি ভুল বুঝো না, এ সব কিছু শুধু তোমার ভালোর জন্য হচ্ছে। আরেকটা কথা, আমার বা মিস্টার চ্যাটার্জি তোমার সম্পত্তির ওপর ভাগ বসানোর একটুও ইচ্ছা নেই। তোমার যতটুকু প্রাপ্য তুমি ততটুকুই পাবে, কিন্তু তোমার তো জীবনে সেটেল হওয়া দরকার। ঈশানীও তো এবার মৌলিকে বিয়ের কথা বলে। মৌলি তখন জানায় সবাইকে মম, ড্যাড, গ্র্যান্ড মমি, তোমরা যখন সবাই চাইছো আমি বিয়েতে রাজি। বাণী আর অনিরুদ্ধ কথাটা শুনেই তো অবাক হয়ে যায় আর ভাবে এত ইজিলি রাজি হয়ে গেল। মৌলি তো এবার কিছুক্ষণ পর বিক্রমদেবের অফিসে চলে আসে। এসে মৌলি তো এবার বিক্রমদেবকে বলে বাণী আর অনিরুদ্ধ ট্রাপ করে আমাকে ফাঁসিয়েছে, আমার জীবনটা এবার শেষ হতে চলেছে, আমার লাইফ থেকে সবকিছু কেড়ে নিতে চলেছে ওরা। জানেন ড্যাড কি করেছে? বলেই তো মৌলি এবার পিনাকি সেই উইলের কথা যা যা বলেছিল বিক্রমদেবকে সব বলে। সবটা হয়েছে কার জন্য জানেন? হয়েছে ওই বাণীর জন্য। বাণীর সঙ্গে অনিরুদ্ধ বিয়ে হওয়ার পর দিনা ও বিয়ে করত, অনিরুদ্ধর সাথে আমার বিয়ে হতো, তারপর রায়ান চ্যাটার্জির বাড়ির সম্পত্তির মালিক হতাম আমি, সবটা আমার হাতেই থাকতো। বিক্রমদেব তো এবার বুদ্ধি দেয় মৌলিকে গান দিয়ে আর বলে তোমাকে তো একটা পথ দেখিয়ে দিলাম, সেই পথে তুমি হাঁটবে কি হাঁটবে না তোমার সিদ্ধান্ত। মৌলি তো এবার গানটা নিয়ে বলতে থাকে এতদিন সবাই আমাকে ইশারায় নাচিয়েছে, এবার আমার পালা। বিক্রমদেব এদিকে মনে মনে বলতে থাকে এটাই তো চাই মৌলি। কিছুটা সময় কাটার পর সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে তানিয়া তো কতগুলো জামা এনে সাথীর কাছে আনে আর এসে বলে মিষ্টিমা, এই কটা জামার মধ্যে কোন জামাটা পরবো মৌলি আন্টির বিয়েতে? তানিয়া তো এবার জামাটা চুজ করতে থাকে জামাগুলো। অনিরুদ্ধ তখন বলে প্রিন্সেস, তুমি একদিনে কি 3টে ড্রেস পরবে নাকি? তানিয়া তো তখন বলে হ্যাঁ পরতেই তো পারি, গান হবে, নাচ হবে, আমার বন্ধুদেরও নেমন্তন্ন করব। সাথীও তো তখন তানিয়াকে বলে হ্যাঁ অনেক লোক আসবে, কি মজা হবে বলো তো, আমরা কোনে যাত্রী যাব, খুব মজা হবে না তানিয়া শোনা? অনিরুদ্ধ তখন তানিয়ার কাছে এসে বলে আমার প্রিন্সেস তখন ঘন্টায় ঘন্টায় ড্রেস চেঞ্জ করবে পুরো মিষ্টি মার মতো। তানিয়া তো তখন বলে হ্যাঁ আমি ট্রাই করে আসি, বলেই তো ওখান থেকে ছুটে চলে যায়। সাথী তখন অনিরুদ্ধকে বলে তোমাকে না একটা গাঁটটা দেব, আমি সাজুনি? হ্যাঁ আমি সাজুনি?
তখন তো সেখানে বাণী চা নিয়ে চলে আসে, সাথী আর অনিরুদ্ধকে দেয় আর বলে, একটা জিনিস আমার ঠিক লাগছে না, এত সহজে মৌলি বিয়েতে রাজি হয়ে গেল, ওর অন্য কোনো প্ল্যান নেই তো? সাথীও তো তখন বলে, সেটা আমারও মনে হচ্ছে বাণী, কিন্তু বুঝতে পারছি না ও কি করতে চাইছে। অনিরুদ্ধ তখন তো বলতে থাকে, ওর কাছে আর কোনো রাস্তা নেই, সম্পত্তি পাওয়ার জন্য ও সবকিছু করতে পারে, ওর কোনো চাল আর কাজে লাগবে না। তখনই দেখা যাচ্ছে সাথীর ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসে, সেটা মৌলি করেছিল, ভয়েস নকল করে ফোন করে অচেনা নাম্বার থেকে আর বলে, হ্যালো ম্যাডাম, আমি এসিডি হসপিটাল থেকে কথা বলছি। সাথী তো কথাটা শুনেই অবাক হয়ে যায় আর বলে, হসপিটাল থেকে? মৌলি তো তখন বলে, আমি কি পিনাকির এর পরিবারের সঙ্গে কথা বলছি? সাথী তো তখন বলে, হ্যাঁ বলছি, কিন্তু উনি ঠিক আছেন তো? মৌলি তখন বলে, হ্যাঁ উনি ঠিক আছেন, কিন্তু মৌলি রয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার নাম্বারটা পাচ্ছিলাম না, এই নাম্বারটা ইমার্জেন্সি কন্ট্যাক্টে ছিল তাই করলাম। সাথী তো কথাটা শুনেই অবাক, মনে মনে ভাবে, আমার নাম্বার ইমার্জেন্সি কন্ট্যাক্টে, আচ্ছা ওনার কি হয়েছে? সাথী তখন জিজ্ঞাসা করে। মৌলি তখন জানায়, ওনার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব হসপিটাল চলে আসুন। সাথী তো এবার তখনই জিজ্ঞাসা করবে, ঠিক আছে কিনা? মৌলি তো তখনই ফোনটা কেটে দেয়। সাথী তো এবার অনিরুদ্ধ আর বাণীকেও বলে মৌলির অ্যাক্সিডেন্টের কথা। সাথী তখন বলে ঈশানীকে জানানোর জন্য, অনিরুদ্ধ তো বারণ করে আর বলে, আমি একটা কাজ করি, আমি হসপিটালে গিয়ে আগে দেখে আসি, তারপর তোমাদের জানাচ্ছি। বাণীও তো তখন অনিরুদ্ধকে বলে অনিরুদ্ধর সাথে যাওয়ার জন্য, অনিরুদ্ধ তো বারণ করে দেয় স্ট্রিক্টলি। অনিরুদ্ধ তো একা একা চলে যায়। এদিকে বাণী আর সাথী তো ভেবে নিয়েছিল এটা সত্যি হয়তো, কিন্তু মৌলি তো সম্পূর্ণ মিথ্যে বলেছিল যাতে অনিরুদ্ধ যায়। অপরদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধ তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল, হঠাৎ রাস্তায় মৌলি গাড়ি নিয়ে অনিরুদ্ধর গাড়ির সামনে চলে আসে। অনিরুদ্ধ রেগে মেগে গাড়ি থেকে বের হয়ে মৌলিকে বলে, ও মৌলি, তোমার মতো মেয়ে আগেই আমার বোঝা উচিত ছিল, তোমার মতো মেয়ে সোজা হতে পারে না, না গাড়িতে না জীবনে। তুমি কি ভেবেছিলে আমি তোমার ফাঁদে পা দেবো? বলেই যখনই অনিরুদ্ধ ওখান থেকে চলে যেতে যাবে, মৌলি তো অনিরুদ্ধর হাত ধরে টেনে মন্দিরের সামনে নিয়ে আসে আর এসে অনিরুদ্ধকে বলে, ড্যাড আমাকে 3 মাস সময় দিয়েছিল, কিন্তু আমি 3 মাস সময়ের জন্য অপেক্ষা করব না, আমি আজই বিয়ে করব। অনিরুদ্ধ তখন মৌলিকে বলে, তাই নাকি? তাহলে তো ভালো কথা, যাকে তোমার পছন্দ তাকে গিয়ে বিয়ে করো। মৌলি তো তখন বলে, আমি তো তাই করতে এসেছি, আমি যাকে এতদিন ভালোবেসে এসেছি, যাকে এতদিন হাজবেন্ড বলে ভেবে এসেছি, আমি তো তাকেই বিয়ে করব। বলেই তো মৌলি হাত দেখিয়ে অনিরুদ্ধর দিকে দেখায়, তোমাকে অনিরুদ্ধ। অনিরুদ্ধ তো কথাটা শুনেই অবাক হয়ে যায়। মৌলি তখন বলে, আমাদের দুজন তো বিয়ে করার কথা ছিল, শুধু ভাগ্যের মধ্যে বাণী নামক একজনকে এনে দিয়েছিল, আর আজ এখানে সেই ভুলটাকে ঠিক করব। আই উইল কারেক্ট। আমি তো শুধু আমার ভালোবাসার অধিকার চাইছি। অনিরুদ্ধ তখন রেগে গিয়ে মৌলিকে বলে, এটা তুমি ভালোবাসা বলছো? এটা তোমার জেদ আর লোভ। শুধু বাণী আমার স্ত্রী, মন থেকে আত্মা থেকে, আর শুধু স্ত্রী নয়, আমার সন্তানের মা, 2 সন্তান। মৌলি তো এবার জোর করে বলতে থাকে, ওকে ভুলে যাও। অনিরুদ্ধ তবুও বলতে থাকে, অসম্ভব, বিধাতার লিখনে আমাদের জীবন এক সূত্রে বাঁধা পড়েছে, সেটা তুমি চাইলে শেষ করতে পারবে না। দেখো মৌলি, আমি তোমার ক্ষতি চাইছি না, তুমি আমাকে ভুলে যাও আর নতুন জীবন শুরু করো, সেটা তোমার ভালো হবে, সেটা তোমার পরিবারের জন্যও ভালো হবে। মৌলি তো তখন বলে, আরে না, আমি তো তোমার সঙ্গে কারোর সুখে থাকতে দেব না। অনিরুদ্ধ তখন মৌলিকে বলে, মৌলি একটা কথা বোঝার চেষ্টা করো, নিজের জীবনটা কিন্তু শেষ করে দিচ্ছ। মৌলি তখন অনিরুদ্ধকে বলে, আমার জীবন অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, আর এই সব কিছুর জন্য দায়ী ওই বাণী। অনিরুদ্ধ তো তখন এগিয়ে গিয়ে মৌলিকে বলে, মৌলি আর একটা কথাও বলবে না বাণীর নামে। বলেই অনিরুদ্ধ যখন ওখান থেকে চলে যেতে যাবে, দেখে মৌলি গান বার করে নিজের মাথায় ধরেছে। অনিরুদ্ধ তখন এসে বলে, মৌলি এটা কি করছো? মৌলি তো এবার সিঁদুরের কোটো দিয়ে অনিরুদ্ধর সামনে ধরে, অনিরুদ্ধকে পড়াতে বলে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় অনিরুদ্ধ এই সিচুয়েশনে দাঁড়িয়ে কি করবে? মৌলিকে কি বিয়ে করবে? আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন।